আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো। আজকে আপনাদেরকে পরিচয় করে দিব বাংলাদেশে এই সময় সবচাইতে অতি আলোচিত, সমালোচিত এবং আতঙ্কের যে একটি নাম, সেটা হচ্ছে রাসেলস ভাইপার স্নেকস বা বাংলায় যাকে বলা হয় চন্দ্রবোড়া সাপ। তো চন্দ্রবোড়া সাপ অতীত থেকে মুরব্বী বা আমাদের যারা সিনিয়র তারা সবাই চন্দ্রবোড়া সাপ নামে চিনে। কিন্তু এখন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে মিনিস্ট্রি মিডিয়াগুলো রয়েছে, এরপর বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, এখানে এই যে রাসেলস ভাইপার যে স্নেকটা, এই রাসেলস ভাইপার সাপকে এত পলাও করে তারা প্রচার করছে যে অর্থাৎ এই সাপে নাকি তেড়ে এসে মানুষ দেখলে কামড় বসিয়ে দেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হয়। অর্থাৎ এটার বিষক্রিয়া খুবই প্রচুর। তো এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছে। তো আমি এখন আছি সৌদি আরবের একটা মাজরা এরিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জোবদার রয়েছে। হ্যাঁ, এই যে জোবদারগুলা, এই জোবদারগুলা কি পরিমাণ ঘনত্ব, কি পরিমাণ জঙ্গল আপনারা দেখতে পাইতেছেন। অর্থাৎ এই জোবদারগুলা এত পরিমাণ বন জঙ্গল এখানে চতুর্পাশে, অর্থাৎ এখানে দিনের বেলাও কিন্তু সাপ দেখা যায়, প্রায় সময় সাপের আনাগোনা দেখা যায়। এখন এই জোবদারগুলো প্রায় আমার মাথার উপরে, আর এখান থেকে উপরে যেগুলো রয়েছে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, উপরেগুলো কিন্তু মূলত প্রায় আমার কোমর সমান। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে এই রাসেলস ভাইপার সাপ নিয়ে, অর্থাৎ এটার বৈশিষ্ট্যটা কীরকম, সৌদি আরবে এটা কেমন দেখা যায়, এরপর কোথায় কোথায় দেখা যায়, সেই বিষয়গুলো আপনাদের সাথে এই ভিডিওতে তুলে ধরবো, যাতে মানুষের আতঙ্কটা না থাকে। তো প্রথমত বিষয় হচ্ছে, এটা স্বাভাবিক একটা বিষয়, ঝোপঝাড় বন জঙ্গলে, এরপর ঘন এই যে গাছগাছালির ভিতরে সাপ সবসময় থাকে, এটা স্বাভাবিক। এরপরে আপনাদের সাথে একটু শেয়ার করি, এই যে ওই পাশে যে আপনারা একটা ঘর দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা ঘর, ওই যে একটা ঘর, এই ঘরটা মূলত আমি আগে এখানে থাকতাম দিনের বেলায়। এখানে এই মাজরাটার মধ্যে ফসল চাষাবাদ করতাম আমরা। বিগত 3 বছর যাবৎ আমি এখানে ছিলাম, কাজ করছি। এখন কিন্তু প্রায় বিগত 1 বছর যাবৎ এই মাজরাটা বন্ধ হয়ে গেছে। এর পরবর্তীতে এখন ওই যে ওই পাশে বড় একটা মাজরা আছে, ওই যে ওই পাশে। আমি এখন আর ওইখানে আপাতত কাজ করছি না, কয়েক মাস আগে আমি ওইখান থেকে মানে কাজ বন্ধ করে দিচ্ছি। এখন অন্যান্যরা কাজ করতেছে। আমি আপনাদেরকে একটু, এই যে দেখেন কিন্তু দিনের বেলা হাট তো অনেকটা রিস্ক, সব বন জঙ্গল চতুর্পাশে, দেখুন কি পরিমাণ জোরদার, কি পরিমাণ বন জঙ্গলে ভরা। এখানে এগুলোর ভিতরে প্রায় সময় সাপ শুয়ে থাকে, বসে থাকে। এখন এই যে ওই যে আমাদের বাংলাদেশে কাজ করতেছে, ওই যে ওই পাশে একটা বড় মাজরা দেখা যাচ্ছে, বিশাল আকার মাজরা। এখানে মূলত ওই যে এরপরে ওরা ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, এরপর বরবটি, লাউ, সিম বিভিন্ন কিছু চাষাবাদ করে থাকে। ওই যে দেখতে পাচ্ছেন তারা এখন অলরেডি এখানে কাজ করতেছে। তো সুপ্রিয় দর্শক, তো এই যে ওই পাশের যে মাজরাটা, এখানে বিগত বছর যখন আমি কাজ করছিলাম, মাদারীপুরে অধিকাংশ লোকে কাজ করে। এখানে মাদারীপুরের সুমন নামে একটা ছেলে আছে, ওই যখন ওই যে এই সাইডে দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্ধ্যার পরে যখন ওই যে গাড়িতে মাল লোড দিবে, সারাদিন ধরে ওই যে ফুলকপি, বাঁধাকপি সব কিছু এগুলা কেটে ওরা জায়গায় জায়গায় জমায় রাখছে। তারপর সন্ধ্যার পরে সাপ ওই সাইড থেকে উঠে আসি, ওই যে যে বাঁধাকপির যে ক্ষেত জমি রয়েছে, ওইখানে সাপ এইভাবে বেড়া বাঁধি বসে রয়েছে। সেটা ছিল কি চন্দ্রবোড়া সাপ, এই রাসেলস ভাইপার সাপ। এখন না রাসেলস ভাইপার, আগে তো সবাই চন্দ্রবোড়া বলতো। তারপর সে ওই যে মালামাল নেওয়ার সময়, মাথায় করে বোঝা বড়ি নেওয়ার মালামাল নেওয়ার সময়, ওই যখন ওই সাপের গায়ে পাড়া পড়লো, তখন সাপ তাকে পায়ে ছবল বসিয়ে দিল, এখন 20 দাঁত বসিয়ে দিচ্ছে এবং তার পা কয়েক মিনিটের মধ্যে কালো হয়ে গেছে। পরে আমরা যখন আসি দেখলাম, তারপর আমরা ওই সাপটার ওইখানে ওই সামান্য একটু জায়গা পরিবর্তন করে প্রায় 2-3 হাত দূরে গিয়ে সাপটা পুনরায় বসে রয়েছে। তারপর ওই সাপটার আমরা আসি মারি ফেলাইছি। মারি ফেলার পরে এরপরে ওই সাপটা ছবি উঠেছি। এরপরে আজ যে সুমন নামে যে ছেলেটার সাপে আঘাত করছে, সাপে কাটছে,
আমরা তাকে 10 মিনিটের মধ্যে এখানে হসপিটাল নিয়ে গেছি। এখানে হসপিটালে তো সব হচ্ছে মাসি ডাক্তার। তো সবচেয়ে সুবিধা হয়েছে ওই যে যখন তাকে আমরা নিয়েছি, নেওয়ার সময় এই যে তার যে হাঁটুর উপরে নর্মাল একটা বাঁধ দেওয়া হয়েছে, আর তার পাটাকে আমরা বেশি নাড়াচাড়া করতে দিইনি, কারণ আমরা জানি যে আমাদের এখানে যে একজন যারা সিনিয়র আছে এরা জানে সাপ সম্পর্কে, এদের অভিজ্ঞতা আছে সাপে কাটলে কীভাবে কী করতে হবে। যেহেতু রাতে সাপের উপদ্রব বেশি, আমাদের দেশে যেরকম ফসলের জমিতে সাপ ইঁদুর শিকার করার জন্য আসে, আবার ইঁদুর আবার ফসল কাটার জন্য আসে, তো এখানেও ঠিক তদ্রুপ, এখানে কোনো ব্যতিক্রম ধর্মী না। তো এখানে সাপ বেশি মূলত ফসলের জমিতে আসে সন্ধ্যার পরে, কারণ ইঁদুরের উপদ্রবটা সন্ধ্যার পরে বাড়ি যায়, তখন ওই সাপও কিন্তু সন্ধ্যার পরে এই ফসলের জমিতে ইঁদুর শিকারের জন্য মূলত আসে। তো ওই দিক দিয়ে উপকার আছে। আচ্ছা, তারপর ওই ছেলেটার কথা বলি। তারপর ওর পাটা আমরা বেশি লাগাতে দিই নাই, ওকে আমরা কোলো করে নিয়ে গাড়িতে উঠে 10 মিনিটের মধ্যে নিয়ে গেছি হসপিটালে। এরপর ডাক্তারকে আমরা দেখেছি এই যে সাপ। তারপর ডাক্তার ওই সবচেয়ে সুবিধা হচ্ছে যে সাপের ছবিটা দেখে ও চিনতে পারছে। তারপর ওই হিসাবে সে কী করছে, অ্যান্টিভেনম প্রয়োগ করছে। ওকে 3টা স্যালাইনের মাধ্যমে ধাপে ধাপে অ্যান্টিভেনমগুলো প্রয়োগ করছে তার শরীরে। এর পরবর্তী ওই পুরো রাত ওইখানে হসপিটালে ছিল। এরপরে কী হলো, ওকে পরের দিন আমরা ইনশাল্লাহ নিয়ে আসছি। এখন ইনশাল্লাহ সে সুস্থ, সে এখন ওইখানে কাজ করতেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ওইখানে কাজ করে। আমাদের দেশের মিডিয়া কর্মীগুলো এখন এই রাসেলস ভাইপার সাপের নামে যে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে জনমতে, এখন মানুষ দিনের বেলা হাঁটতে ভয় পায়। এখন এই যে আমি যে এখানে হাঁটি, এখানে এগুলো সব হলো কাঁটাযুক্ত গাছ, কিন্তু প্রচুর ঘনত্ব, সব বন জঙ্গল। দেখুন প্রায় আমার কোমর সমান জঙ্গল, দেখুন যেদিকে তাকে সব জঙ্গলে ভরা। তারপর ওকে যখন ওই সাপটা আঘাত করলো, সাপটা কিন্তু জায়গাতে বসে রয়েছে। অর্থাৎ এই সাপটা যখন সে তার নির্ধারিত জায়গায় বসে থাকবে, এটা মূলত অনেকটা অজগর আকৃতির, শরীরটা মোটা, একটু অলস টাইপের সাপ। এটা মূলত কখনো মানুষকে তেড়ে আসি কামড়ায় না। ওই ছেলেটাকে কামড়ানোর পর ওই প্রায় 2-3 হাত দূরে লড়াচড়া দিয়ে ওইখানে যে বসে রয়েছে। তারপর আমরা ওকে সাপটাকে মারতে পারছি। কিন্তু এই যে গোখরা প্রজাতির সাপ হলে এটা কিন্তু দৌড়ে বা বেগে চলে যেত। তো আসলে এই সাপটা সহজ কথা হচ্ছে, এটার যখন গায়ে কোনো আঘাত আসে, তারপর এটা ছোবল মারে, আঘাত করে, নির্ধারিত জায়গায় থাকে। আর সে যখন এই সাপগুলো বেশিরভাগ এই যে এরকম জটলা ধরে বসে থাকে, মাথাকে এভাবে উপর দিয়ে, জটলার উপরে মাথাকে এভাবে দিয়ে রাখে। যখন তার নির্ধারিত আয়ত্তের ভিতরে কোনো বাধা আসে বা কোনো শিকারি আসে, তখন সে এভাবে পুষতে থাকে, ফুসফুস করে পুষতে থাকে, জায়গার থাকে, লড়ে না। এবং ওই জায়গার থাকে সে যত দূর তার ছোঁয়াল যায় তত দূরে যায়, আঘাত করে। এ হচ্ছে বিষয়, এবং নির্ধারিত জায়গায় থাকে। তো সহজ কথা হচ্ছে, রাসেলস ভাইপার মূলত নির্ধারিত জায়গায় থেকে আঘাত করে। এই সাপটা একটু অলস প্রজাতির সাপ, এই সাপ কখনো মানুষকে তেড়ে এসে কামড়ায় না। বাংলাদেশে যে প্রথম প্রজাতির বিষধর সাপগুলো রয়েছে, এর মধ্যে রাসেলস ভাইপারের বিষক্রিয়া হচ্ছে 6 নম্বরে আছে। আর প্রথমে 1, 2, 3 রয়েছে গোখরা প্রজাতির সাপ, এর মধ্যে খোয়া গোখরা, পদ্ম গোখরা, শঙ্খ গোখরা। আর রাসেলস ভাইপার হচ্ছে, এটা হচ্ছে 6 নম্বরে। হ্যালো গাইজ, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বা এলাকায় এই বিষধর সাপের আনাগোনা বেড়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। আপনারা বেজি চিনেন, বেজি, এরপর গুই সাপ, যাকে বাংলায় বলা হয় গুই। তো এই সাপকে মূলত গুই সাপ, এরপর বেজি, এগুলো কিন্তু খুব ভালোভাবে ঘায়েল করতে পারে। তো আপনারা হয়তো বেজির লড়াই দেখেছেন বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। কিন্তু বেজি ছোট্ট একটা প্রাণী হয়ে কিন্তু এত বড় সাপকে, আরও বিষধর সাপকে সে কিন্তু কৌশলে ঘায়েল করে। কারণ বেজি আকারে ছোট, কিন্তু সাপ আকারে বড় হওয়ার কারণে বেজি মূলত সাপকে বিভিন্নভাবে খোঁচা মারে। তারপর সেই মূলত বিভিন্ন কৌশলের কারণে লড়াইয়ের সঙ্গে টিকে যায়। অর্থাৎ সেই সাপকে প্রথমে উত্তক্ত করে, তারপর সাপ যখন উত্তপ্ত হয়ে তাকে ফুস করে আঘাত করতে যায়, তারপর বেজি সাইড কাটিয়ে সরে যায়। এরপর ওই সাপের বিষটা মূলত মাটিতে পড়ে যায়, বা যেখানে আঘাত খায় সেখানে পড়ে যায়। আর বেজির বাসির যদি শরীরে সাপে আঘাত করতে পারে, বিষ জারটা বসাইতে পারে না, কারণ বেজির শরীরে যে লোমগুলো রয়েছে এগুলো অনেকটা পিচ্ছিল, এই কারণে বিষ জার সে বসা দিতে পারে না। আর যদিও বিষ দাঁত বাইসেস বসাই দেয়, তখন কিছু বিষ ঢুকলো বেজির শরীরে, যে পাকস্থলিতে যদি এই বিষটা যায়, তখন বেজির শরীরে এটা আল্লাহ দানি একটা এটা অ্যান্টিভেনম হিসেবে ওটা কাজ করে। তার সেরকম কার্যক্ষমতা রয়েছে পাকস্থলিতে, এ কারণে বেজি মারা যায় না, অর্থাৎ সবাই কিছু সময়ের জন্য দুর্বল হয়।
এরপর সাপকে সে বিভিন্নভাবে উত্তপ্ত করে সাপের আশপাশ ঘুরতে থাকে। সে তখন চিন্তা করে সাপ যখন এইভাবে গোসা হইতে হইতে যখন সাপ মূলত আঘাত করতে হতে সাপ যখন দুর্বল হয়ে পড়বে, তারপর সে সাপের মাথাটা বাঘে ফাইলে হইলো, তারপর সে সাপের মাথাটা চাবিয়ে দেয়। তো এটা হচ্ছে বেজির টিকে যাওয়ার মূল কৌশল। আর এই যে আপনারা যে গুই সাপ আছে না, গুই সাপ যাকে বাংলায় বলা হয় গুইল আর সাপের লড়াই হয়তো আপনারা দেখেছেন বেজির মতোই। তো গুই সাপ কিন্তু অনেক শক্তিশালী গুইল। এটা মূলত এগুলো গুই সাপের চামড়াটা, উপরের চামড়াটা খুবই কিন্তু শক্ত প্রজাতির। যখন সাপে এটারে আঘাত করে ওই বিষ দাঁত বড়াইতে পারে না। আর গুই সাপে সরাসরি ওই সাপের মাঝখান ধরে কামড় দিয়ে সাপকে এভাবে মোছাইতে থাকে, তার সাপ এমনি আওলা জলে হয়ে যায়, মারা যায়। তো এখন এই বেজি মূলত এলাকায় কম দেখা যাচ্ছে। এরপর গুই সাপ এখন প্রায় বিলুপ্তির পথে। এই কারণে এই বিষধর সাপগুলার উপদ্রব অনেকটা বেশি দেখা যাচ্ছে। কারণ এই প্রকৃতিতে এক একটা প্রাণী এক একটাকে ঘায়েল করে বেঁচে থাকে। তো এটা হচ্ছে বিষয়। এরপর আর গুই সাপটা এখন কম দেখার আরেকটা প্রধান কারণ হচ্ছে গুই সাপ মূলত এরা ওই যে হাঁস মুরগির বাচ্চা বা হাঁস মুরগি, এরপর ওই যে মুরগির ডিম, হাঁসের ডিম, এগুলা খেয়ে থাকে বসত বাড়িতে। তো এই কারণে অনেকে আসলে এগুলাকে করে না, হ্যাঁ, মেরে ফেলে। এরপর আবার এই গুই সাপের চামড়াটা অতি মূল্যবান, জুতা, বিভিন্ন চামড়ার ব্যাগগুলো তৈরিতে সুবিধা। এই জন্যে মূলত এই গুই সাপকে মেরে ফেলা, এই গুই সাপের এখন প্রায় বিলুপ্তির পথে। এই জন্য সাপের মূলত আনাগোনা বেড়ে যাচ্ছে। এখান দিয়ে দেখুন কি পরিমাণ বন জঙ্গল। এই যে দেখুন চতুর্দিকে, আমি হাঁটাটা অনেকটা রিস্ক। এখান দিয়ে সাপ আছে ভিতরে। এখন আমি তারপর রিস্ক নিয়ে হাঁটতে আছি। আপনাদেরকে একটা ফল গাছ দেখাবো। এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই যে কাঁটাযুক্ত বড় বড়, এটাকে বলা হয় এই বাসুম ফল বা বাসুম। এটা মূলত এই সৌদি আরবে, এরপর আমেরিকা, তো বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা যায়। তো এই ফলটা আপনাদেরকে একটু দেখায়। এই যে এই ফলগুলো আরও কিছুদিন পরে আসবে। এই যে গোল গোল, এগুলো এখন কাঁচা, আরও প্রায় 1.5-2 মাস পরে আসবে। দেখছেন এই যে কাঁটাযুক্ত কালো কালো সবুজ, এগুলোর ভিতরে সাপ থাকে, এগুলো গোড়ামিদের সাপ থাকে, ঠিক আছে। হ্যালো দর্শক, এগুলোর ভিতরে সাপ থাকে। এখান দিয়ে পুরোটাই রিস্ক। এই যে কী পরিমাণ বন জঙ্গল দেখুন। আমি বেরিয়ে যাচ্ছি, প্রায় সন্ধে হয়ে যাচ্ছে। হ্যালো গাইজ, আপনারা ইঁদুর সম্পর্কে কম বেশ প্রায় সকলে পরিচিত। ইঁদুর আমাদের ফসলের বিশাল ক্ষতি করে। এরপর কৃষক ইঁদুরে জ্বালা অতিষ্ঠ। তো এই সৌদি আরবে এই যে মাঠের যে মালটাগুলো এই যে দেখছেন কাজ করতেছে, এই ইঁদুর প্রচুর ফসল নষ্ট করতেছে। আর এই ইঁদুরকে মূলত এই সাপে মূলত কী করে, শিকার করে। তো একটা ইঁদুর বছরে প্রায় 1000 টাকার ফসল সর্বনিম্ন নষ্ট করে। আর একটা সাপ বছরে অন্তত 50টা ইঁদুর শিকার করে। তাহলে আপনাদের একটা সাপ কী করলো, 50,000 টাকার উপকার করলো একজন কৃষকের। এখন এটা ঠিক আছে, সাপ মূলত দেখলে সকলে ভয় পায় বিষধর সাপ দেখলে। তো সাপ কিন্তু আসলে কিন্তু আমাদের অনেক বড় উপকার করে। কারণ ইঁদুর হাত থেকে আমাদেরকে বছরে প্রায় সে 50,000 টাকা আমাদেরকে স্বাস্থ্য করে দিচ্ছে। তো বিশেষ করে ইঁদুরের সাপ মূলত এই যে ইঁদুরের যে গর্তগুলো থাকে বিভিন্ন মাটির নিচে, আপনারা এখানে গর্ত মারতে হাত দিবেন না, এসব ব্যাপারে সাবধান থাকবেন। আর হুটহাট করে যেখানে গর্তে হাত ঢুকাই দিবেন না। আর বিশেষ করে সাপ দেখলে আপনারা ওই সাপকে মারার প্রয়োজন নেই, সাপটাকে একটু দূর থেকে একটু, বা অনেক সাপ আছে মানুষ দেখলে এমনি সরে চলে যায়। তো এই যে চন্দ্রপোড়া সাপ যেটা, এটা মূলত একটু অলস পাতাতে একটু বসে থাকে। তো এটার প্রয়োজন হচ্ছে লম্বা লাঠি টাঠি দিয়ে এইভাবে একটু তাড়াই মারি দিলে, লাড়াচাড়া করলে বা সাইডে আওয়াজ টাওয়াজ দিলে ওই এমনি সরে যাবে। তো সহজ কথা হচ্ছে, আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই চন্দ্রপোড়া সাপে যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে বা জনগণের যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, তো এই আতঙ্কটা যাতে কমে যায়। তো এই কারণে আসলে আজকের এই ভিডিওটা করা। আপনাদেরকে এই কারণে প্র্যাকটিক্যালি এই সৌদি আরবের মাঝরা এরকম মরুভূমিতে এই সাপগুলো থাকে। দেখেন এখানে সব দিকে বন জঙ্গল ভরা, হ্যাঁ, এখানে প্রচুর সাপ থাকে। তো এই কারণে আমি আপনাদেরকে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আর আমাদের বাংলাদেশি যারা এখানে মাঝরাতে কাজ করতেছে, বিভিন্ন ফসল চাষাবাদ করতেছে, তারা কিন্তু প্রায় সময় সাপের মুখোমুখি হয়। ওনারা কিন্তু সাপ মারেন না। আমি এর আগেও বেশ 2-3টে সাপ মারেছি, তারপর ওনারা আমাকে বলছে সাপ মারিও না। হ্যাঁ, তো আমি কেন, এটা তো বিষধর সাপ।
বলতেছে এগুলো আমাদের অনেক উপকার করে। তখন বললো যে এই যে রাত্রিবেলা এনে প্রচুর দেওয়া সব কাটি ফেলিতেছে ইঁদুরে, এরপর বিভিন্ন ওষুধ দিয়ে লাভ নেই, তারপরে এই সাপে ইঁদুর মারে, এই কারণে তো আমরা বাঁচি আছি। হ্যাঁ, তো এই কারণে আসলে সহজ কথা হচ্ছে আমাদেরকে সব কিছুর বাঁচার অধিকার আছে, সব কিছুকে আমরা ওভাবে বাঁচার মতো সুযোগ করে দিতে হবে। এখন আপনি সাপের গিয়ে যদি সাপের গায়ে পা দেন অন্ধের মতো, সাপ তো আঘাত করবে। আপনার কেউ যদি আঘাত করে আপনি তো তিনটা দিয়ে আপনি একটা হলেও দিবেন। তো এই কারণে আসলে আজকের এই ভিডিওটা মূলত এই কারণে আপনাদেরকে শেয়ার করা। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।